সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকেট ফ্রেন্ডজির নিয়মিত আয়োজনে। স্বাভাবিকভাবেই আজকে খুব সম্ভবত বাংলাদেশের সমর্থকদের মনটা একটু খারাপ। এটা হয়তো স্বাভাবিক। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা প্রত্যাশা করছিলাম যেহেতু লাস্ট সিরিজটা আমরা জিতে নিয়েছি, বাংলাদেশ খুব সম্ভবত এশিয়া কাপ ম্যাচটা জিতবে এবং সুপার ফোরে যাওয়ার যে ব্যাপারটা সেটা একটু পথটা সুগম হবে, সেই কারণেই একটা প্রত্যাশিত ব্যাপার ছিল। কিন্তু ঠিক উল্টো ঘটনা ঘটেছে মাঠের ক্রিকেটে। বাংলাদেশ একেবারে শ্রীলঙ্কার বিপক্ষে দাঁড়াতেই পারেনি। ৬ উইকেটের একটা হার, বিশেষ করে ৬ উইকেটের চেয়েও বড় কথা হচ্ছে বাংলাদেশ যে ধরনের ব্যাটিং করেছে, যে ধরনের বোলিং করেছে, সেখানে কোনোভাবেই মনে হয়নি, ম্যাচের কোনো অংশেই মনে হয়নি বাংলাদেশ এই ম্যাচটাতে আছে। সব মিলিয়ে খুব সম্ভবত ৩৩ কিংবা ৩৪ ওভার খেলা হয়েছে। এই পুরোটা সময় ডমিনেট করেছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ স্বাভাবিকভাবেই হেরে গিয়েছে। যে জিনিসটা হচ্ছে যে আমরা ম্যাচে তো একটু কথা বলবো, ম্যাচের একটু কথা বলে একেবারে শুরুতে ব্যাটিং নিয়ে কথা বলা যেতে পারে। সেটা হচ্ছে যে আপনি যদি একটু খেয়াল করেন, যদি টিভিতে খেলা দেখেন, সেটাতে আপনি একটু ক্লিয়ার ধারণা পাবেন। তানজিদ তামিম যখন তুষারার বিপক্ষে ব্যাটিং করছিলেন প্রথম ওভারটা, তখন মনে হচ্ছিল তানজিদ তামিম একটু ভীত সন্তুষ্ট মনে হচ্ছিল, একটু ভীত মনে হচ্ছিল। আমি জানি না এটা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু তার ফেস এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল যে তিনি একটু ভয় পাচ্ছেন। বেশ কয়েকটা বল তাকে লো ফুল টাচ দেওয়া হয়েছে, ফুল টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই বলগুলো তিনি অ্যাটাক করেন। একেবারে শেষ বলে তিনি অ্যাটাক করতে এলেন ডাউন দ্য উইকেটে এবং তুষারার যে ব্যাপারটা হয় যে তিনি গুড লেন্থে টানা বল করে যান, একটা ইয়ার সুইং বা ইন সুইং আউট সুইং, বিশেষ করে ইন সুইং যেটা বেশি হয়, এবং ওটার কারণে তিনি একটা অ্যাডভান্টেজ পেয়ে থাকেন। এবং যে প্ল্যানটা তানজিদ তামিমের বিপক্ষে করা হয়েছিল, তিনি সেটা ভালোভাবে এক্সিকিউট করেছেন এবং উইকেটটা পেয়েছেন। প্রথম ওভারটা মেনে গেছে, পরের ওভারটাও যদি আপনি খেয়াল করেন, দুষ্মন্ত চামিরা এসে দুর্দান্ত বোলিং করেছেন। পুরো ম্যাচ জুড়েই চামিরা ভালো বোলিং করেছেন এবং ওই পরের ওভারে এসে পারভেজ হোসেন ইমনকে ফিরিয়েছেন। প্রথম ২ ওভারে ২টা মেডেন, ২টা উইকেট নেই বাংলাদেশের। স্বাভাবিকভাবেই প্রেসারে ছিল। সেখান থেকে লিটন দাস এবং তাওহিদ হৃদয়ের একটা প্ল্যান ছিল বা প্রচেষ্টা ছিল যে সেখান থেকে তুলে নেওয়া যাওয়ার, একটা জুটি করার, কিন্তু সেই জুটিটা খুব বেশি দীর্ঘস্থায়ী হয়নি, কারণ তাওহিদ হৃদয় রান আউট হয়ে ফিরে গেছেন। লিটন দাসও একটু পরে ফিরতে হয়েছে, ১০ রান ৫০ যখন হয়েছে বা তার আগেই ফিরতে হয়েছে। এবং শেষ পর্যন্ত যখন পরবর্তীতে শেখ মেহেদিও আউট হয়ে গেছেন, ৫০ বা ৫৩ রানে ৫টা উইকেট, সেখান থেকে বাংলাদেশ ১০০ রানের আগে হয়তো গুটিয়ে যাওয়ার কথা ছিল। সেখান থেকে জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারির ৮৬ রানে একটা অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশ শেষ পর্যন্ত ১৩৯ রানের জুটি পুঁজি পায় এবং সেটা লড়াই করার জন্য স্বাভাবিকভাবেই খুব একেবারে যথেষ্ট ছিল না। ব্যাটিংয়ের যে পার্টটা জিনিস হচ্ছিল যে আমরা বেশ কিছুদিন ধরে আলোচনা করছিলাম যে বাংলাদেশকে আসলে একটা ফেক কনফিডেন্স নিয়ে এশিয়া কাপে যাচ্ছে কিনা। কারণ আপনি যদি নেদারল্যান্ডসের বিপক্ষে দেখেন, পাকিস্তানের বিপক্ষে দেখেন, পাকিস্তানের বিপক্ষে আমরা যে ম্যাচটা খেলেছিলাম, যে সিরিজটা খেলেছিলাম মিরপুরে, প্রথম দুটো ম্যাচে স্লো টার্নিং উইকেট ছিল, আমরা সহজেই জিতে নিয়েছি। এবং যদি শেষ ম্যাচটা যদি আপনি খেয়াল করেন, আপনার যদি মনে থাকে, একটু স্পোর্টিং উইকেট ছিল, সেখানে কিন্তু আমরা ভালো করতে পারিনি, একেবারে দাঁড়াতেই পারিনি পাকিস্তানের বিপক্ষে। আমরা যে ভালো উইকেটে ভালো ক্রিকেট খেলে না, সেটার বোধ হয় একটা গ্লিমস আমরা সেই সিরিজে দেখেছিলাম। আপনি যদি নেদারল্যান্ড সিরিজে খেয়াল করেন, আমরা নেদারল্যান্ড সিরিজে প্রত্যেকটা ম্যাচে আমরা পরে বোলিং করার চেষ্টা করি। দুটো ম্যাচ যেটা আমরা টস জিতেছিলাম, সেই দুটো ম্যাচে আমরা পরে বোলিং করেছি। এবং এইটা নিয়ে কিন্তু ক্যাপ্টেন, কোচ সবাইকে প্রশ্ন করা হচ্ছিল যে নেদারল্যান্ডসের মতো দুর্বল দলের বিপক্ষে কেন আমরা আগে বোলিং করছি। ব্যাটসম্যানদের তারা প্রিপারেশনের প্রয়োজন, সেই প্রিপারেশনটা তো হচ্ছে না। কিন্তু ক্যাপ্টেন বা কোচের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আমাদের কাছে একটা সিরিজ জিততে হবে বা এই ব্যাপারগুলো আত্মবিশ্বাসের ব্যাপার আছে। পাশাপাশি তারা আশ্বস্ত করেছিলেন যে তারা এশিয়া কাপের জন্য পুরোপুরি প্রস্তুত। একদম শেষ ম্যাচটা যেদিন হয়েছিল লিটন দাস, সেখানে আমি প্রেস কনফারেন্সে ছিলাম, তাকে প্রশ্ন করা হচ্ছিল যে ব্যাটসম্যানরা যে পুরোপুরি প্রস্তুতি নিতে পারলো না, ৩টা ম্যাচে ব্যাটসম্যানদের খুব বেশি ব্যাটিং করার সুযোগ ছিল না, এটাতে কিনা এটা কি তার একটা আক্ষেপ থাকবে কিনা। তিনি বলছিলেন যে না, আক্ষেপ থাকার কিছু নেই, আমরা যে ধরনের প্রস্তুতির আশা করছিলাম সেই ধরনের প্রস্তুতি হয়েছে, আমরা এশিয়া কাপে ভালো কিছু করতে চাই। স্বাভাবিকভাবেই বাংলাদেশ যখন কোনো একটা টুর্নামেন্ট খেলতে যায়, তখন এই ভালো করতে চাই একটা এটা বলার প্রবণতা খুব স্বাভাবিকভাবেই থাকে। কিন্তু এশিয়া কাপে আপনি যদি দেখেন, হংকংয়ের বিপক্ষে ম্যাচটা দেখেন, আমরা টস জিতে, ওই যে আবার দুর্বল প্রতিপক্ষ, তবুও আমরা টস জিতে বোলিং করলাম এবং তাদের ১৪৩ রানে আটকে দিয়ে সেটাও আবার ১৭-১৮ নম্বর ওভারে গিয়ে জিতলাম। বাংলাদেশের যে ভালো অবস্থানে আপনি মানে ভালো ক্রিকেট খেলার যে একটা ব্যাপারটা, আপনি ম্যাচ জেতা আর ভালো ক্রিকেট খেলার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আপনি যদি কন্ডিশন কাজে লাগিয়ে, আপনি যদি কিছু ফ্যাক্টর কাজে লাগিয়ে ম্যাচ জিতে যান, সবসময় সেই ফ্যাক্টরগুলো আপনি কাজে দিবেন। আজকে যেমন বাংলাদেশ টস জিততে পারেনি, বোলিংটাও নিতে পারেনি, সে কারণে কিন্তু ম্যাচটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হয়ে গেছে। আগে ব্যাটিং করতে হয়েছে, আপনি একটা চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে পারেননি, স্বাভাবিকভাবেই সেটা একটা প্রভাব
ফেলেছে। এই যে ব্যাটসম্যানরা যে লাস্ট কিছুদিন যাবৎ আগে ব্যাটিং করার সুযোগ পাচ্ছে না, ওই চ্যালেঞ্জটা নিতে পারছে না যে আগে ব্যাটিং করলে আমাকে 170, 80, 90 রান করতে হবে, 200 রান করতে হবে। ওই প্রিপারেশনটা যে একটা দরকার ছিল, সেই প্রিপারেশনটা কিন্তু বাংলাদেশ নিতে পারেনি এবং সেটার প্রভাব কিন্তু আজকের ম্যাচটাতে দেখা গেল। আপনি যখন 130 রান চেস করবেন, 140 রান চেস করবেন, একটা ব্যাটসম্যান যখন ওই সময়টাতে যে মেন্টালিটি নিয়ে খেলে, আপনার একটা 80 রান 180 রান করতে হবে, সেই সময় কিন্তু সেম মেন্টালিটি নিয়ে খেলেন। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ওই যে প্রত্যেকবার যে জিনিসটা থাকে যে আমরা একটা টুর্নামেন্টের আগে সিরিজ জিতবো, ম্যাচ জিতবো, যেটা একটা ফেক কনফিডেন্স নিয়ে আমরা একটা টুর্নামেন্ট খেলতে যাবো, সেটার প্রবণতা এবারও ছিল এবং সেটা একটু স্পষ্ট হয়েছে। বাংলাদেশি ব্যাটসম্যানদের আপনি বলতে পারেন যে একটা ম্যাচ দেখে লাস্টে কয়েকটা ম্যাচে তো বাংলাদেশ বেশ ভালো করেছে, 2-3টা উইকেট হারিয়েছে, সেখান থেকে ম্যাচ জিতে গিয়েছে তারা। কিন্তু একটা ছোট দলের সাথে বা দুর্বল দলের সাথে যেতে আর একটা বড় দলের সাথে যেতে, একটা নকআউট স্টেজে এসে আপনাকে হেরে যাওয়া, সেটা আসলে আপনি দ্বিপাক্ষিক সিরিজে কি করেছেন, ইটস ডাজন্ট ম্যাটার। কারণ আপনি যদি এশিয়া কাপে এই মুহূর্তে এসে ভালো করতে না পারেন, ওই পাকিস্তানের সঙ্গে সিরিজ জেতা কিংবা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সাথে সিরিজ জেতা কিংবা আপনি শ্রীলঙ্কার সাথে তার আগের সিরিজটা জেতা, এটা আসলে ডাজন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটারই করে না, কারণ আপনি এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে পারছেন না। এটা হচ্ছে ব্যাপার। আর বোলিংয়ে যদি আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে যে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে শরীফুল ইসলাম প্রথম যে ওভারটা করলেন সেটা কিন্তু একটু টাইট লেন্থে ছিলেন, গুড লেন্থ ছিল, কিন্তু একটু উইকেটের ভিতরে বল করছিলেন। ওই বলগুলো কিন্তু প্রাথমিক সিংহা খেলতে পারছিলেন না, কুশল মেন্ডিসের জন্য একটু প্রেশার হয়ে যাচ্ছিল এবং পরের ওভারে এসে যখন মুস্তাফিজ উইকেটটা নিলেন তখন কিন্তু তিনি ওই একটা গুড লেন্থে ফেলে একটু বেরিয়ে যাচ্ছিল বলটা, সেখান থেকে উইকেটটা পেলেন। কিন্তু যে জিনিসটা দেখা গেছে, আমি একটু ক্রিকবাজার একটা দেখছিলাম, স্ট্যাটস দেখছিলাম, সেখানে দেখালো প্রথম 7 ওভারে বাংলাদেশের বোলাররা বেশ শর্ট বল করেছেন এবং 3টা যে গুড লেন্থ বা শুধু লেন্থ ডেলিভারি কিংবা হচ্ছে একটু শর্টার লেন্থে বল করেছেন, গুড লেন্থ এবং লেন্থ ডেলিভারি যেগুলো করার চেষ্টা করেছেন, সেখান থেকে কিন্তু বাংলাদেশ ফায়দা পেয়েছে, উইকেট পেয়েছে। নয়তো হচ্ছে আপনার একটু রান কম খরচ করেছে, কিন্তু যখনই শর্ট বল করেছেন আপনি প্রাথমিক সিংহকে দেখবেন যে শর্ট বল পেলে মুস্তাফিজের বলগুলো আপনি যদি খেয়াল করেন, ফার্স্ট ওভারও যদি খেয়াল করেন যে ছক্কাটা তিনি মারলেন, পরবর্তীতে তিনি যখন আবার 6th নাম্বার ওভারে খুব সম্ভবত মুস্তাফিজকে নিয়ে আসলো, সেই ওভারটাও যদি আপনি একটু খেয়াল করেন, শর্ট বলে কিন্তু তিনি খুব ভালো করছিলেন এবং ডিপ মিড উইকেট যেহেতু ফাঁকা ছিল, তিনি বারবার সেখান থেকে 4 মারছিলেন, বাউন্ডারি বের করছিলেন। কামিল মিশরার একটা ক্যাচ মিস কিন্তু মনে হয় বাংলাদেশকে এই ম্যাচটাতে অনেক বেশি ভুগিয়েছে। কেন? কারণ হচ্ছে যে যখন কুশল মেন্ডিস আউট হয়ে গেলেন, তারপরে কিন্তু পাওয়ার প্লেতে ওই 4th বা 5th ওভারে একটা চান্স ছিল 3 নাম্বার বলে বা 2 নাম্বার বলে, ওই বলটাতে যদি তিনি শেখ মেহেদী ক্যাচটা নিতে পারতেন, তখন কিন্তু 28 বা 26 রানে শ্রীলঙ্কা 2টা উইকেট পড়ে যেত। একটু প্রেশারও হয়তো থাকতো, একটু দেখে শুনে খেলতো, সেটা কিন্তু আর ওই জীবন পাওয়ার পরে কামিল মিশরা শরীফুল কাটা 3টা বাউন্ডারি মানে একটা ছক্কা মারলেন, 2টো 4 মারলেন, পরের ওভারে শেখ মেহেদীকে একটা ছক্কা মারলেন, ওই একটা মোমেন্টাম পেয়ে গেছেন। সেখান থেকে কিন্তু এই দুজনের ব্যাটে কিন্তু শেষ পর্যন্ত শ্রীলঙ্কার জয়টা নিশ্চিত। কামিল মিশরা খুব সম্ভবত 40 ওভার একটা ইনিংস খেলেছেন এবং প্রাথম নিশাঙ্গার কথা যদি বলি, সেখানে তিনি একটা 50 করেছেন। তাদের দুজনের ব্যাটেই শেষ পর্যন্ত জয়টা এসেছে। এখন জিনিসটা হচ্ছে যে এই যে বাংলাদেশ ম্যাচটা হেরে গেল, এটা স্বাভাবিকভাবেই আমরা তো ওই ফেক কনফিডেন্স বা অন্যান্য ব্যাপারগুলো বলছি। এখন কথা হচ্ছে যে দুটো ম্যাচের একটা জয় বাংলাদেশের। আপনি যদি একটু রান রেটটা দেখেন, এই পয়েন্টস টেবিলে যে এই বি গ্রুপের যে পয়েন্ট টেবিল, সেখানে সবার উপরে স্বাভাবিকভাবে আফগানিস্তান রয়েছে, কারণ তাদের রান রেটটা অনেক বেশি, +4.700 এবং শ্রীলঙ্কা 2 নাম্বার আছে, কারণ হচ্ছে তাদের রান রেট হচ্ছে +2.595 এবং বাংলাদেশ 3 নাম্বার থাকার কারণ হচ্ছে তাদের বাংলাদেশের রান রেট হচ্ছে -0.650। অর্থাৎ হচ্ছে বাংলাদেশ রান রেটে ইতোমধ্যে পিছিয়ে। গত ম্যাচে কিন্তু এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছিল যে বাংলাদেশ কেন একটু রান রেট বাড়িয়ে নেওয়ার সুযোগটা নিল না, কেন ওইভাবে খেললো না। এটা কিন্তু একটা প্রভাব যে পড়বে সেটা আপনি আন্দাজ করতে পারছেন। এখন যে জিনিসটা হচ্ছে বাংলাদেশের কি এই পর্যায় থেকে বা এখন এই দুইটা ম্যাচের একটা জিতেছে, পরের ম্যাচটা যদি আফগানিস্তানের সাথে জিতে, বাংলাদেশের কি আদতে সুপার 4 এ যাওয়ার সুযোগ আছে কিনা? আমার কাছে যদি বলেন পার্সোনালি, আমি বলব যে খুবই টাফ। আমি নাই বললেই চলে। যদি বিশেষ কিছু না ঘটে, অন্য ম্যাচের ইকুয়েশন গুলো যদি বাংলাদেশের পক্ষে না আসে, আমি বলব যে বাংলাদেশের ওই সুযোগটা নেই। কি ইকুয়েশন হতে পারে? ধরুন আপনি বাংলাদেশের যদি শেষ ম্যাচটা যদি আফগানিস্তানের বিপক্ষে ধরুন যে একটা ভালো ব্যবধানে জিতে গেল, তাহলে কি হবে? 4টা পয়েন্ট হবে। রান রেটটা হয়তো এখন মাইনাস আছে -0.695 বা 650 আছে। সেখান থেকে হয়তো 1-2 বা এরকম একটা পজিশনে গেল। তখন কিন্তু আফগানিস্তান কিন্তু তখনও কিন্তু প্লাস থাকবে। আমি যদি ভুল না করি যে বা আফগানিস্তানের সাথে যদি আপনি 12 ওভারে 13 ওভারে না জিতেন কিংবা
৭০, ৮০, ৯০ রানে না জিতেন, সেক্ষেত্রে কিন্তু এটার চান্স কম। তার মানে আফগানিস্তানের তখনও প্লাস থাকবে। আপনি ৪ পয়েন্ট পেলেও প্লাস থাকবে। যে জিনিসটা হচ্ছে, সমস্যার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচটা হচ্ছে একেবারে শেষ ম্যাচ, এই গ্রুপের শেষ ম্যাচ খুব সম্ভবত। কারণ এর আগে শ্রীলঙ্কা হংকংয়ের বিপক্ষে খেলবে। হংকংয়ের বিপক্ষে স্বাভাবিকভাবে তারা একটা বড় অ্যাডভান্টেজ পাবে এবং বড় একটা ব্যবধানে জিতবে। আজকে যেহেতু তাদের নেট রান রেট প্লাস 2.59 595, এই কারণে যে হংকংয়ের বিপক্ষে একটা বড় জয় পায়, তাদের রান রেটটা একেবারে ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। এটা যদি হয়, আপনি ধরে নিতে পারেন এই গ্রুপ থেকে শ্রীলঙ্কা অটোমেটিক্যালি এখনই কোয়ালিফাই করে ফেলছে। মানে ওই হংকংয়ের বিপক্ষে ম্যাচটা খেলার পরই শ্রীলঙ্কার কোয়ালিফাই নিশ্চিত হয়ে যাবে। তার মানে হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে একটা দল যাবে। এখন যদি ওই যেটা বললাম যে ধরুন আপনি পরের ম্যাচটাতে আফগানিস্তানকে বাংলাদেশ হারিয়ে দিল, তার পরবর্তীতে যেটা হবে, ওই শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের যে ম্যাচটা আছে সেই ম্যাচে বাংলাদেশ কাকে সাপোর্ট করবে? বাংলাদেশ সাপোর্ট করতে হবে এই যে আজকে যা হারলো শ্রীলঙ্কার কাছে, সেই শ্রীলঙ্কাকে। কারণ যদি বাংলাদেশ ওইদিন যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ কেবলমাত্র সুপার 4 এ যেতে পারে। আর যদি সেইটা না হয়, আফগানিস্তান যদি ওই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জিতে যায়, যদি ৩টা দলেরই ২টো করে ম্যাচ জিতা হয়, সেখানে রান রেটে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে, অনেক পিছিয়ে থাকবে এবং শেষ পর্যন্ত ওই আফগানিস্তান এবং শ্রীলঙ্কায় সুপার 4 এ যাবে। আমার কাছে এটাই মনে হচ্ছে। আমি বাংলাদেশের আসলে সুপার 4 এ যাওয়ার সম্ভাবনা দেখছি না বললেই চলে। আপনাদের কি মনে হয়? আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে বাংলাদেশ আসলে আদতে সুপার 4 এ যাওয়া সম্ভব কিনা? আপনাদের যেটা মনে হবে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।